রাম নারায়ণ রাম। যাওয়ার সময় এক সাধুর মেলা জায়গায় সব বসে আছে হোম জ্বালিয়ে জ্বালিয়ে 2-4-500। কোন ঘটনাটা দিয়েছে আগুন নেবানো সে আর গাঁজার কলকে ফাটানো। সে বলছিল তো সেটা অনেকগুলো ঘটনা সেখানে ছিল। অল্প বয়স, তারা এক জায়গায় সাধু জ্বালাচ্ছে হোম ওখানে করার জন্য জ্বালাচ্ছে, একটা ভিজে একটা কাঠের টুকরো ছিল আর কি, জ্বালাতে পারছে না। আমি কি হয়ে সাধু, তুমি আগুন জ্বালাতে গিয়ে এত পরিশ্রম করছো, হ্যাঁ তোমার জ্বলছে না কাঠ, জোরে ফু দাও। তারপরে সাধু বলছে, বাবা ফু তো দেই, জ্বললো তো না, আরো জোরে ফু দাও। যখন ফুয়েছে মুখে ফু দাও, যখন ফু দিল তখন কাঠ জ্বলে উঠছে। তখন সেই সাধু আবার গিয়ে বললো, রাসুসেনের মুখ দিয়ে বললো, রাসুসেন দেখে এসে বললো যে আমি আমার বাচ্চা ঠাকুরকে নিয়ে গেলাম নিজের ছেলের মতো, সার কাণ্ড কীর্তি কত সাধুর লোকে দেখলাম, এক এক সাধু জায়গায় এক এক রকম। একজন সাধু খুব এর মধ্যে খুব পাকা, সে বললো, সে হাত জোর করে বসে আছে, আমি খুঁজে বেড়াচ্ছি কিন্তু আমি অতল তল পাচ্ছি না বাবা তোমার, যত ডুবতে গেছি ডুবলি হয়ে ততই দেখছি অতল, তুমি কৃপা করো, এইভাবে আর জীবন কাটাতে ইচ্ছা করছে না, পরপারের সন্ধান করে দাও। অনেকগুলো মানুষের কথা বলেছি, কোন আগুন নেবানো বলে হ্যাঁ জ্বালানো ছিল, পুড়িয়ে নেবানো ছিল। এটা মনে হয় একটা জায়গায় আলোচনা করে ঘাড়ে করে দিতে, ওইটা মনে হয় অনেকে কলকি টানছে, সেখানে মনে হয় বলেছি যে তোমার টানই ঠিক নাই, 2-3 জায়গায় ঘটনা তো টানই ঠিক নাই, এইটা কি করেছে, কলকি খাচ্ছ, এখান থেকে টাইনা কলকি ফাটাও, তাহলে বুঝতে পারবো তোমার টান ঠিক আছে। এই কি কখনো ফাটবে? তাহলে এইটা টানতে টানতে কলকি গরম করলে কলকিটা গরমই হয়েছে, শুধু ফাটছে তো না, কলকি তো ফাটছে না, এটা ফাটাও তখন এসে বলছিল, এটা ফাটাও গল্পগুলো ভুলে যাচ্ছি তো, কতদিনের কথা। একটা লোক একটা আরেকজনের এই ঘটনাটা তো একটা লোক আরেকজনের ঘটনা যোগ হয়ে যেতেছে, তখন ফাটাও। তখন আমি বললাম, দেখো আমি কলকি খাই না, আমি দেখো কিন্তু দাম দেবো, ফাটাস করে ফেলে যাবে। তখন খুব এইসব ছিল তো বাচ্চা, এখন যেটা আনতেছি কলকাতা ফাস্ট করে ফেলে গেছে। আর হোসেন না দেখে, আরে কি করলা তুমি যে কি করলা, কলকি ফাটাই দিলে সত্যি গে। আমি কলকিটা এইটা ফাটাতে গেলে আরো জোর ফাটাতে, আরো জোর টান দিতে হয়, তাহলে এইটা ফাটবে, তারপর তো এইটা ফাটবে। দুইটা আজ্ঞা চক্র সহস্র, দুইটা ফাটাতে গেলে আরো টান বেশি দিলে এই দুটো ফাটে, ওদের তো একটা কলকির উপর দিয়ে গেল। সেই জন্যই শিব কি কলকি দেখাইছে, তিনি কলকি দেখাইয়া যা হচ্ছে সিদ্ধি, তো সিদ্ধি লাভ করতে গেলে কেমনে টান দিতে হয় সেটা দেখাইছে। কলকিতে সিদ্ধি লাভ করতে গেলে, সিদ্ধি লাভ রাজার নাম হচ্ছে সিদ্ধি লাভ করতে দেখাইতে গিয়ে কেমন টান দিতে হয়, জোর টান দিয়া ফাটিয়ে দিচ্ছে। মহাপ্রভু তোমরা কলকির উদ্ভিদ হয়ে গেলা, কলকির পাশে একেবারে আরো রসা চলে যাচ্ছে। আর শিবের শুধু কলকিটাই নিলা বাইরে
শিব টান দিছে এই কলকি আর এই কলকি। সহজটা তো আগুনের জায়গা, এই আগুন তো ধপাস ধপাস করে জ্বলতেছে। এই সূর্যের মধ্যে জ্বলে, এই সহস্রের মধ্যে জ্বলতে শুরু করছে। আর এই কলকি দিয়ে এমন টান দিচ্ছে আজ্ঞা চক্রে। কলকিটা হলো ওই জিওগ্রাফি মানচিত্র, মানচিত্রটা ধরাইয়া দেখাইছে। হ্যাঁ, এক টানে শীত দিলাম, মানে খাইতে গেলে তো লাভ হয়ে গেল। সিদ্ধ বস্তু কি সিদ্ধি হইল, আরাধ্য বস্তু সিদ্ধ হইল, সিদ্ধি হয়ে গেল, কাম ঠিক হয়ে গেল। এই টান দিতেছি। আর তোমরা শিবের ভরণটাই নিলা, ভরণটা যে গরমের জন্য, সেটা কিন্তু নিলা না। ছাই মাখতাছ শ্মশানে, মাখতে মাখতে শেষ হয়ে গেল। আর শিবও ছাই মাখছে, দেখে দিতে ছাই, এক মুঠ ছাই, আর এই দেহটা এক মুঠের ছাই, এক মুঠ ছাই। এই দেহটা পড়লে এক মুঠ ছাই হয়, এটাই বুঝিয়ে দিয়ে গেছে। সুতরাং তিনি এটা মানচিত্রে সবাইকে দেখাচ্ছি। আমি মানচিত্রে সে সবসময় ওই মধ্যেই থাকতো। দেখো ছাই, এদের কত সাজাবা, কত সাজাইবা, যেটা ছাইয়ে পরিণত হবে তারে সাজাইয়া গুছাইয়া এর লোকে কি লাভটা হতো সবই বলেছে। যতটুকু প্রয়োজন, আগুন যখন জ্বলতে থাকে ছাইয়ের মধ্যে তো আগুন থাকে, আগুন নিবাইলে তো জল দিতে হয়, সেই জলটা একটু দেওয়া এই। ওইটা ছিল তখন বলি। আরো কথাবার্তা অনেক হয়েছিল, সব কথা কি মনে থাকে নাকি? কথাটা সেও আছে, এত ডিটেলস হবে বলি না, বলা হয়। সেও যা যা কথাতে আরো কত কথা সেখানে হয়েছে। এক একজন এক এক রকম, এক মাতাজির লগে দেখা, মাতাজির লগে দেখা, ওটা সব ঘটনা তো হলে গেলে একটা ঘটনা হয়েছে, ওই ঘটনা দিয়েছে। আবার 4টা ঘটনা মাইনাস শেষ। এক মাতাজিও ছিল, তখন এক মাতাজির লগে একটা ঘটনা যখন মনে বসেছে বলেছে, আবার দ্বিতীয় ঘটনা মনে নেই, বলতে খেয়াল নাই, সময় ছিল না। একটা জায়গায় গেলে কি সব জায়গায় সব কথা বলা যায়, যেটা যেটা মনে পড়ে সেটা দিতে। এখান থেকে হাইটে গেলে আরে ওই কারখানা, হ্যাঁ একটা কারখানা ছিল, বলে ওই জায়গাটা এরকম ছিল, দেখা গেছে, বলা হবে না। তার জন্য এই ঘটনাটা তুমি দিয়ে সাজাতে পারো। হ্যাঁ, রথের ঘটনা আছে। একটা তার পাশে কয়েকজন সেবায়িত ছিল, মানে তাদের যে নাটক, নিজে নাটক লিখছেন নরেন্দ্র বলদার চৌধুরী, নরেন্দ্র রায় চৌধুরী। তারপরে 10-12 জন মহিলা থাকতো, তাদের লিখিত সেই রক্ষণাবেক্ষণ করতো, তার নাটক নিজে লিখতেন, নিজে নাটক করতেন। কিন্তু নিগমানন্দ সরস্বতী তিনি নিয়ে আসলেন, লিখতে পারবেন, অসুবিধা কিছু নেই। নিগমানন্দ সরস্বতীকে তিনি নিয়ে আসলেন। তিনি একটা ইচ্ছা হলো, এতদিন আমি এত স্বীকার করেছি, তিনি বক্সার ছিলেন, কুস্তিগীর ছিলেন এবং কালেক্টর ছিলেন। কালেক্টর সংগ্রহ, সমস্ত রাজার বাড়িতে গিয়ে নানা রকম সংগ্রহ করত, মিউজিয়াম, এই তার নেশা ছিল। এবং খুব পাঞ্চুয়াল টাইম মেনটেন করতেন। এবং গার্ডেনের কি বলে, বোটানিক্যাল,
খুব দক্ষ ছিলেন। 13 কালচার অফ বেঙ্গল দফা করে অর্থাৎ কয়েকজনের মধ্যে সে 12-13 জন ছিলেন কালচারের। বিখ্যাত তার গার্ডেন ছিলেন। তখনকার সব গভর্নর পাঞ্চুয়াল টাইমের 1 মিনিট 2 মিনিট লেট করতে বলে তাকে ঢুকতে দেওয়া হলো না। এই ধরনের কড়া লোক ব্যক্তি ছিলেন জমিদার। অত্যন্ত আরো বড় জ্যোতিষও ছিলেন এবং খুব তার্কিক এবং সহজে কিছু মানতেন না। তার তর্কের মীমাংসা না আসা পর্যন্ত তিনি গোপানন্দ সরস্বতীকে তিনি নিয়ে 7-8 দিন রাখলেন, সমস্ত খরচ দিয়ে নিয়ে আসলেন। তার সাথে পণ্ডিতদের তিনি তার কাছে বহু গ্রন্থ, লক্ষ লক্ষ টাকার তার কাছে গ্রন্থ, মেধাবী শক্তি, তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। অনেক গ্রন্থ তিনি পাঠ করতেন। ওইভাবেই তার জমিদারির জীবনযাত্রা নির্বাহ করতেন। বন্ধু বান্ধব কিছুই নেই, ওনারা বলে যেত না। বান্ধবী আসলে অনেক, তাদের দিয়ে নাটক করাতেন, নিজে নাটক লিখতেন, তাদের দিয়ে নাটক লিখে দেখতেন। খুব লেখার ক্ষমতা ছিল, কিন্তু বাজারে তার তার কোনো কারো কিছু সম্পর্ক রাখতেন না। ওই বই পড়তেন, মিউজিয়াম দেখতেন, ভুটানে ওই গার্ডেন, রেয়ার গাছ, সেই মরুভূমির গাছ থেকে আরম্ভ করে সেখানে সে গাছ করেছে। গোপানন্দ সরস্বতী থেকে বাক্তি চলছিল, তার পোশাক করে তিনি নাম করা একজন সাধক ছিলেন।